রাজধানী সহ সারা দেশে শহীদি মার্চে ছাত্র জনতার ঢলে শহীদ পরিবারদের সহায়তা সহ আরো 5 দফা দাবি। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস দেশে এনে সবার সামনে হবে বিচার। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওবামা সহ 92 নোবেল জয়ী ও 105 বিশিষ্ট জনের চিঠি ছাপানো হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে। আওয়ামী লীগ নেতা ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার, রয়েছে একাধিক মামলা, আজ তোলা হতে পারে আদালতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এই কর্মসূচি, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশ গঠনের প্রত্যয় আর হত্যাকারীদের বিচারের দাবি ছিল মার্চকারীদের। জান্নাতুল মোহনা মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দেশের পতাকা উড়িয়ে মিছিলে মিছিলে মার্চে এগিয়ে যাচ্ছে লাখো ছাত্র জনতা। স্বৈরাচারের বুলেটের আঘাতে শহীদের নাম, শ্রদ্ধা আর সম্মানে যারা গেঁথেছে মনে, প্লাকার্ডে প্লাকার্ডে তাদের চিরস্মরণীয় রাখার প্রাণবন্তকর চেষ্টা তাদের। শরীরে এখনো ক্ষতচিহ্ন, তবে তারা থেমে যাওয়ার নয়। বুলেটের সামনে বুক পেতে যে অর্জন তা ধরে রাখার প্রত্যয় সবার। আমার এই মুখে গুলিটা লাগে হচ্ছে গিয়ে 20 তারিখে, আর আমি হচ্ছে গিয়ে বনশ্রীর বাসিন্দা, রামপুরা বনশ্রী। হ্যাঁ, আমার অপরাধ ছিল কি, আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, কোমল পানি খাওয়িয়েছিলাম। এই স্বাধীনতা প্রত্যেকটি মানুষের ধর্ম, বর্ণ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক এবং একটা গরিব হোক, ধনী হোক, সবার স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং যারা আহত তাদের যাতে আমরা সঠিক অধিকারটা ফিরিয়ে দিতে পারি। অংশগ্রহণ ছিল শহীদ পরিবারেরও। সন্তান, ভাই বা স্বজনহারাদের শোক যেন দেশ গঠনের শক্তি। রয়েছে হত্যাকারীদের দেশে এনে বিচারের দাবি। স্বৈরাচারী সরকার তার থেকে মুক্তি পাইছে, আর এর থেকে বড় পাওয়া হবে যখন শেখ হাসিনার শাস্তি হবে। আমার ছেলে শহীদ হয়েছে, অথচ এখনো খুনিরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মার্চটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি 27 ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দেয়া, প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সহ 5 দফা দাবি তুলে ধরেন সমন্বয়ক সার্জিস আলম। এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ ও শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে দেশের বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার দুপুরে শহীদদের স্মরণে শহীদ মার্চে অংশ নেয় বরিশালের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি ব্রজমোহন কলেজ থেকে মিছিল বের হয়। এতে অংশ নেয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা জানান, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সেই সঙ্গে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকবে শিক্ষার্থীরা। এদিন দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার থেকে শহীদ মার্চ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সড়ক ও নারায়ণগঞ্জ ক্লাব হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের দ্রুত তালিকা প্রকাশের দাবি জানান তারা। শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে শহরের ট্যাঙ্কের পার মাঠে শহীদ মার্চের কর্মসূচি করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে রংপুরের প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয় শহীদ মার্চ, শেষ হয় শহীদ মিনারে এসে। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মার্চের মিছিল বের করে শহীদ আবু সাইদ চত্বর থেকে। ক্যাম্পাসে ফিরে শহীদদের স্মৃতিচারণ করে সহযোদ্ধারা। বিকেলে কুষ্টিয়ার সাদ্দাম বাজার মোড় থেকে র্যালি নিয়ে এনএস রোডের শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কুষ্টিয়ার শহীদ মার্চ। পরে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, বাগেরহাট, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলাতেও শহীদদের স্মরণে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্মারক হিসেবে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুতই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ক্যাবিনেট মিটিং শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা করা হচ্ছে। শহীদ পরিবারের সদস্যদেরকে দেয়া হবে সম্বর্ধনা। সভায় সারা দেশের শ্রমিক অসন্তোষের বিষয়ে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাবা নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সাফল্যকে স্মৃতিস্মারক হিসেবে সাবেক গণভবনকে জুলাই আগস্টের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণভবন হয়ে উঠতে পারেনি। এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছু স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে দেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। বাংলাদেশ ক্রিকেট টিমের ঐতিহাসিক বিজয়ের জন্য একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
স্বৈরাচার হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের 1 মাস পূর্তিতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কথা জানান তিনি। এতে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা তার সরকারের প্রধান কাজ বলে জানান। বিস্তারিত মোহাম্মদ সাকিবের প্রতিবেদনে। বার্তার শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছে জাতি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল সে সময়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে। শেখ হাসিনা একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন মন্তব্য করে বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বার্তায় তিনি আরও বলেন, গত মাসে আবু সাঈদ, মুগ্ধ সহ জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে সব সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছেন। পড়াশোনা ছেড়ে ঘুমহীন রাত কাটিয়ে বিপ্লব শেষ হওয়ার পর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে পাহারা দেওয়ার পর সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নেয়ার কথা স্মরণ করে বিপ্লবের সুফল ঘরে তুলতে আবারও ক্লাস ও ক্যাম্পাসে ফিরতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। বলেন, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সময়ে বিপ্লবে গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি। পরিশেষে তিনি বলেন, শহীদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যে সুযোগ তারা তৈরি করে দিয়েছেন সে সুযোগকে হাতছাড়া হতে দেয়া হবে না। বার্তায় জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর আবেদনের আগ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্বস্তি এড়াতে তাকে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাও হবে অবন্ধুত্ব সুলভ। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতির মাঝেও ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরানোর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। বলেন, নয়াদিল্লির কাছে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে চুপ থাকা উচিত শেখ হাসিনার। তার রাজনৈতিক বিবৃতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার সম্প্রতি রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন ইউনূস। চুপ থাকা প্রসঙ্গে নোবেলজয়ী ইউনূস খোলাখুলিভাবে আরও বলেন, ঢাকা পলাতক শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি দিল্লি তাকে ধরে রাখতে চায় এর শর্ত হবে চুপ থাকা। ভারতে শেখ হাসিনার অবস্থানে স্বস্তিতে নেই কেউই, কারণ বিচারের মুখোমুখি দাঁড় করাতে তাকে আমরা দেশে ফেরাতে চাই। তিনি ভারতে রয়েছেন, আবার সেখানে নানা কথা বলে সমস্যার সৃষ্টি করছেন। যদি চুপ থাকতেন আমরা তাহলে ভুলে যেতাম। সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই হতো। তা না করে ভারতে নানা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা কেউই পছন্দ করছেন না। শেখ হাসিনাকে দেশে না ফেরালে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাকে সবার সামনে এনে বিচার করা প্রয়োজন বলেও মনে করেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এবং আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকে ইসলামীপন্থীর তকমা দেওয়া থেকে দিল্লিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল লরিয়েট এবং বিশ্বের বিভিন্ন দেশের 105 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে ডক্টর ইউনূসকে এই অভিনন্দন জানান তারা। বুধবার 4 সেপ্টেম্বর চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় 1 পৃষ্ঠা জুড়ে ছাপানো হয়। বিবৃতিতে তারা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তির প্রতিবাদের মুখে স্বৈরাচারের জায়গায় আলোর অভিষেক ঘটেছে। এটা বাংলাদেশের জন্য উদ্দীপনাময় নতুন ভোর বলে উল্লেখ করেন তারা। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতা করার ও পাশে থাকার অঙ্গীকার করেন 197 জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। চিঠিটির একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে তোলা হতে পারে আদালতে। সাপ্তাহিক ছুটির দিনে শাকসবজির বাজার দর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শাকসবজির দাম কেমন দেখছেন? ক্রেতারা কি সন্তোষ প্রকাশ করছেন কিনা জানাবেন। ময়মনসিংহের বাজারে প্রচুর পরিমাণ সবজি রয়েছে, তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে ভোক্তারা। তারা বলছেন যে সবজির সরবরাহ বাড়তি থাকলেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। এই বিষয়টি নিয়ে আমরা যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা আসলে যে জায়গা থেকে পাইকারি দরে সবজি কিনে থাকেন সেই জায়গা থেকেই কিন্তু আজকে তারা বেশি দামে সবজি ক্রয় করেছেন, যার কারণে খুচরা পর্যায়ে তারা কিন্তু বেশি দাম রাখতে বাধ্য হচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছে। এই বাজারে একটু আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম একটু জানাতে চাই। আজকের বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে এবং টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে এবং সিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে এবং এই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজারে প্রচুর পরিমাণ সবজি থাকলেও কেন দাম কমছে না, সেই বিষয়টি কিন্তু তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান কিন্তু জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত জোরদার করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে আসলে সবজির দাম কিভাবে কমানো যায় সেই বিষয়টি কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আজকে সকাল থেকে বেশ কয়েকজন ভোক্তার সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে শুধু সবজি নয়, মুরগি এবং অন্যান্য যে সকল মাংস রয়েছে সেই মাংসের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আজকে ব্রয়লার মুরগির কেজিতে বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে, গত সপ্তাহে ছিল 160 টাকা কেজি, অর্থাৎ কেজিতে 10 টাকা বেড়ে কিন্তু ব্রয়লার মুরগি আজকে 170 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও কক মুরগিতে 15 টাকা বেড়েছে কেজিতে এবং আজকে 270 টাকা কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়াও মাংসের দাম, অর্থাৎ যদি মাছের বাজারের দিকে আমরা তাকাই প্রতি কেজি মাছেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, অর্থাৎ যারা মাছ চাষ করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে এবং তারা নতুন সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে প্রত্যেক সবজি সহ অন্যান্য যে মাছ রয়েছে সেইগুলোতে কৃষক পর্যায়ে যেন দাম কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ সার এবং মাছ খাদ্যের দাম কমানো হলে কিন্তু বাজার পর্যায়ে সেটি আরো কমে আসবে, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।
এবার যাব মাছের বাজারে। সেই খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি তো মাছের বাজারে রয়েছেন, তো মাছের বাজার দর কেমন দেখছেন জানাবেন। সরবরাহ কমার অজুহাতে বাগেরহাটে সব ধরনের মাছের দাম বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি বাগেরহাটে এই যে বড় বাজার, সেই বাজারে কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম, তবে দাম অনেক বেশি। আমরা যদি আপনাদেরকে ইলিশ মাছের দাম জানাই, বাগেরহাটে আজকের বাজারে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা করে, কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকা করে। এর থেকে একটু ছোট সাইজ 750 গ্রাম থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা করে। আধা কেজি ওজনের অর্থাৎ দুটিতে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা করে। এর থেকে ছোট যেটা 5টা থেকে 7টা, যেটাকে ঝাটকা বলে বিক্রি করা হয়, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 750 টাকা পর্যন্ত। ইলিশের বাইরে যদি সাগরের অন্যান্য মাছের কথা বলি, সেক্ষেত্রে মেদ, কোরাল এবং রূপচাঁদার চাহিদা থাকে ভোক্তাদের কাছে সব থেকে বেশি। এই 3টি মাছেরও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। রূপচাঁদা, মেদ এবং কোরাল আকার ভেদে 600 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের অন্যান্য যে মাছ রয়েছে, জাবা, ভেটকি, দাতিনা, ভোল, এসব মাছও কিন্তু বাগেরহাটের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ, মিনার কাপ, চায়না পুঁটি, এইসবের মাছও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি মাছ 250 থেকে 500 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে সব থেকে কম দামে। তেলাপিয়া এবং পাঙ্গাস 150 থেকে 220 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে আকার ভেদে। এছাড়া ফাঁসা, চিংড়ি, টেংরা, বাইলা, এইসব দেশীয় মাছেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন যে দাম নাগালের বাইরে, আর ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকায় আসলে দাম বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে মাছের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সাইম সোবহান আনবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসন্ধানে নেমেছে সিআইডি। বসুন্ধরা গ্রুপ কয়েক দশকে ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত, আমাদের 40 কোটি হাত আছে। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে যখন শিক্ষার্থীদের প্রাণ ঝরছে, ঠিক সেই মুহূর্তে এভাবে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে গুণগান গাচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি এমন স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু করলেও উদ্দেশ্য ছিল ভিন্ন। শুরু থেকেই দেশের সাধারণ মানুষের জমি দখল করা ছিল গ্রুপটির নেশা। বাদ যায়নি সরকারি সম্পত্তিও। নিজের মনে করে খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বদ্ধভূমি দখল করে গড়ে তুলেছে ইন্ডাস্ট্রি। সাধারণ মানুষের 3 ফসলি জমি, সরকারের খাস জমি এবং কি খাল, বিল ও জলাশয় যা পেয়েছে তাই দখল করে গড়ে তুলেছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প। রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছে বসুন্ধরা রিভার ভিউ। সাধারণ মানুষের জায়গা দখল করে অবৈধভাবে ভরাটের কাজও শেষ করেছে গ্রুপটি। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম, এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। আওয়ামী স্বৈরাচার সরকারকে সহযোগিতা করাই ছিল গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাজ। বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেড কর্তৃক বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকার বেশি। এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারি খাস জায়গা, নালা, নদীসহ 800 একর এবং বয়েলরাজ এস্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ আছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা গেছে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিল ব্যাংক হতে পর্যাপ্ত জামানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিঘা প্রতি 20 থেকে 25 লক্ষ টাকায় কেনা জমি প্রতি কাঠা 3 কোটি টাকা দাম দেখিয়ে 42,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করছে আহমেদ সোবাহানের বড় ছেলে শাহাদাত সোবাহান তানভীর। বিভিন্ন ব্যাংক হতে একের পর এক প্রকল্প দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও সেসব ঋণ পরিশোধ না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমেছে সিআইডি। সিআইডির অনুসন্ধানে সকল প্রতারণা বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী লাখো মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেক্সিমকো গ্রুপের ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশ, অর্থ পাচারের বিষয়ে প্রতিবেদন ও সম্পত্তিতে রিসিভার নিয়োগের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে হবে। রুলে জানতে চাওয়া হয়, বিভিন্ন ব্যাংকে বেক্সিমকো গ্রুপের কত টাকা ঋণ আছে তা কেন প্রকাশ করা হবে না? বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের প্রতিবেদন কেন আদালতে দাখিল করা হবে না এবং কেন এই গ্রুপের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হবে না? আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এসব রুল জারি করে হাইকোর্ট। রুলের টার্মটা ছিল এই মর্মে যে কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে কেন বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না। এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ বা তারও বেশি, আশা হয়তো পাবেন সরকারি বেতন, কিন্তু 2 বছর আগে প্রতিষ্ঠান এমপিওর ঘোষণা হলেও ঘুষের কাছে হেরে যাচ্ছেন রংপুর বিভাগের 180টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 600 শিক্ষক। ঘুষ দিয়ে কর্মকর্তাদের খুশি করতে না পারায় নানান অজুহাতে মাসের পর মাস রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। রংপুর থেকে মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়ে চেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। বলে যে আপনার এটা সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের প্রিফারেন্স আছে মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। শিক্ষকরা জানান 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিও ভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিও ভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ব্যাংক বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল।
2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এইটাই। এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যান্ডবেজ আছে কিনা। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের ইয়াও রাখি নাই, যদি কেউ কাউকে টাকা দেয় নিজেই, সেটা তো আর আমি বলতে পারবো না। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।